হ্যালো মাই ম্যাক্সিম মাঞ্চার্স, তোমরা সবাই কেমন আছো? সে নিজে ভয়েস দেয় কিন্তু সে নিজে গেম খেলে না। বাঘবাসাই, আপনি আমাকে কাজ থেকে না করবেন না। তুই আমার সাথে বেইমানি করেছিস, তোকে আমি ছাড়বো না। স্যান্ডেলিনা স্যান্ডেল স্যুপ রূপচর্চায় আভিজাত্য। সত্যি কি রূপচর্চা করা হয়? নাটকে কাজ করেছি, যে নাটকটির নাম হচ্ছে বিবাহিত জীবনের দিনগুলি। আমার বাবা লেখাপড়ায় ভালো ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভালো চাকরি জোগাড় করতে পারেননি। আমার মা ছোট থেকে কখনোই ফিল করতে দেননি যে আমার বাবা নেই। আমার ফুপ্পা ছিলেন, তাকে আমি আব্বু রাখতাম, কারণ সে বিদেশে থাকতো। তো আমার আম্মু বলতো যে তোর বাবা বিদেশে থাকে। দর্শক, আসলে হৃদয় বিদায়ক একটি ঘটনা। হ্যালো মাই ম্যাক্সিম মাঞ্চার্স, আমি এখন আছি মানব কণ্ঠের স্টুডিওতে এবং আজকে আমার সাথে আছেন কুমার সপ্তর্ষি রয় এবং আজকে আমাদের শোটির নাম হচ্ছে দ্য আনটোল স্টোরেজ। দর্শক, বুঝতেই পারছেন আজকে আমাদের সাথে রয়েছে ইরফান রহমান সময়। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি তো অনেক ভয়েস দিতে চান, আমরা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার ভয়েস শুনতে চাই। বাঘবাসাই, আপনি আমাকে কাজ থেকে না করবেন না। আপনি আমাকে কাজ থেকে না করলে আমি তো না খেয়ে মরে যাব। শিয়াল, তুই আমার সাথে পার পাবি না। তুই আমার সাথে বেইমানি করেছিস, তোকে আমি ছাড়বো না। আর কি কি ভয়েস দিতে পারেন? কোন কোন চরিত্রে নিজেকে নির্মাণ করতে পারেন? চরিত্র বলতে কি, আমি সবসময় ছোটবেলা থেকেই চেষ্টা করি বিভিন্ন কাজ করার। দেখা যায় অনেক সময় হয়ে ওঠে না। তো যখন আমি অনেক সময় ছোটবেলায় একটা অ্যাড দেখতাম, সেটা হচ্ছে স্যান্ডেলিনার অ্যাড, সোপের। তো সেই অ্যাডটা দেখে না আমি নিজে থেকে ট্রাই করতাম যে ওরকম ফিমেল গলা করা যায় কিনা। তো তখন আসলে এটা ফিমেল গলায় কখনো আমার কাজ করা হয়নি, বাট ফিমেল ভয়েসে আমার হচ্ছে বন্ধুদেরকে একটু এন্টারটেইন করার জন্য আমি মাঝে মাঝে একটু ফিমেল ভয়েসে কথা বলতাম, যেটা হচ্ছে স্যান্ডেলিনা স্যান্ডেল স্যুপ রূপচর্চায় আভিজাত্য। অসাধারণ। সত্যি কি রূপচর্চা করা হয়? রূপচর্চা বলতে কি তেমন রূপচর্চা করা হয় না। সারাদিন মানে আমার বেশিরভাগ বাইরেই থাকা হয়। তো তেমন একটা রূপচর্চার প্রতি যদিও এর জন্য আম্মুর কাছে আমি অনেক বকাঝকা খাই, বাট রূপচর্চা তেমন একটা করা হয় না। ফ্রি ফায়ারে আপনি ভয়েস দেন, ফ্রি ফায়ার কি খেলেন? ফ্রি ফায়ার আমার পার্সোনালি খেলা হয় না। ইভেন যখন আমি ভয়েস ওভার করতে যাই, তো তখন যখন আমি স্ক্রিপ্টটা হাতে পাই, তো স্ক্রিপ্টে অনেক বিষয়গুলো ছিল যেগুলো কিনা যে গেম খেলে সে ভালো বুঝতে পারবে। বাট দেখা গেল কি যে আমি আসলে যেহেতু গেম খেলি না, তো সেক্ষেত্রে আমার বুঝতে অসুবিধা হচ্ছিল। তো অডিশন রাউন্ডে আমি অনেক ভয়ে ছিলাম যে আমি তো গেমটা খেলি না, গেমের সম্পর্কে আমার ধারণা নেই। তো প্রথম যখন আমি অনলাইনে অডিশন দেই, তো তখন আমি আমার ভাই, আমার যে কাজিন, তার থেকে হচ্ছে আইডিয়া নিয়েছিলাম যে এগুলো কি, আমি আসলে বুঝি না। তো তারপরে যখন সে আইডিয়া দিল, তারপরে সেই অনুযায়ী এক্সপ্রেশন দিয়ে ভয়েস ওভার করলাম এবং করার পর দেখলাম যে আমাকে তাদের হাউসে ডাকা হলো, মানে তাদের স্টুডিওতে ডাকা হলো যে আমার ভয়েস তারা সামনাসামনি শুনতে চাচ্ছিল। তো ওখানে আরো কয়েকজন ছিল, 21 জনের মতো প্রায় ছিল। তো আমাকে অনেকবার রিটেক দিয়ে তারপরে হচ্ছে এনার্জি লেভেলটা ম্যাচ করছিল না, বিকজ ম্যাক্সিম ক্যারেক্টারটা অনেক এনার্জেটিক একটা ক্যারেক্টার এবং আমি যতটুকু, অনেকে আমাকে এসে বলে যে আমি জানতাম না যে তুমি ম্যাক্সিমের ভয়েস ওভার করো। তো সেই বিষয়টা তো অবশ্যই ভালো লাগে। আর যখন আমি সিলেক্টেড হই, তো প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি। প্রথমে সবাই বলছিল যে না, এটা হতেই পারে না। তো তুমি গেম মানে হতে পারে না কেন? কারণ এই গেমটা আমি খেলি না। আমি এই গেম বলতে কি, আমি কোনো ছোটবেলা থেকে আমি লুডো ব্যতীত মানে আমি অন্য কোনো গেমের প্রতি আসক্তই না। না, বিষয়টা আসলে কেমন না দর্শক, শুনছিলেন যে ইরফান ফ্রি ফায়ারের একটি চরিত্রে সে নিজে ভয়েস দেয় কিন্তু সে নিজে গেম খেলে না। এই কারণটি জানবো, কেন গেম খেলা হয় না, অথচ আপনি সেই সেক্টরে কাজ করছেন, সেখানে ভয়েস দিচ্ছেন, কিন্তু আপনি নিজে গেম খেলছেন না। আসলে গেমটা মূলত সত্যি কথা বলতে আমি পারি না। আমি গেম কেন জানি আমাকে এতটা টানে না ছোটবেলা থেকেই। সেটা যেকোনো গেম হতে পারে। যেমন অনেকেই অনেক ধরনের গেমস খেলে, তাদের ফোনে গেমসে ভরপুর থাকে। তো আমার ফোনে আসলে আমি গেমস ডাউনলোড করি না। এটার পিছে আরেকটা একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমি ফোনে গেমস ডাউনলোড করি না দেখে একটা বিষয় যেটা ভালো, সেটা হচ্ছে আমার ফোনগুলো অনেকদিন টেকে আরকি। মানে খুব নষ্ট হয়ে যায় ফোনটা তেমন হয় না। তবে আমি কোনো গেমই আমি পারি না। দেখা গেল আমি ডাউনলোড করলাম, আমি কিছুদিন ট্রাই করি, দেখা গেল পারছি না। আমি আসলে গেমটা এত ভালোভাবে বুঝি না। বাট এর মানে আমি এটা বলব না যে যারা গেম খেলে তারা মানে তাদেরকে আমি নেগেটিভ সাইডে রাখছি না। বাট আমি আসলে, আমাকে গেম টানে না এত বেশি। তো এই এই জন্য জার্নিটা জানতে চাই, কিভাবে শুরু হয়েছিল? কেউ অনুপ্রেরণা ছিল কিনা? কাউকে দেখে শুরু করেছিলেন কিনা?
এবং প্রতিবন্ধকতা ছিল কি কি? শুরুতে তো যখন কোভিড আসে, তো তখন তো আমরা সবাই প্রায় ঘরে বন্দী। তো তখন আমার মাথায় চিন্তা আসলো যে আমি কি করতে পারি? সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারি? তো তখন আমি বললাম না, আমি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি একটা স্পার্ক কাজ করতো আমার ভিতরে। যখন আমি সিনেমা দেখতাম বা সিনেমা দেখে বাসায় এসে সেই ডায়ালগগুলোকে নিজের মতো করে বলার চেষ্টা করতাম। বিভিন্ন ডায়ালগ, সিনেমার ডায়ালগগুলো। তো তখন না মানে লকডাউনের সময় একদম যখন বন্দী হয়ে গেলাম, স্কুল নেই, কিছু নেই। তো তখন আসলে ভাবতে শুরু করলাম যে কি করা যেতে পারে? তো তখন দেখলাম ভয়েস অ্যাক্টিং বলে একটা সেক্টর আছে। বাট আমি তখন ভয়েস অ্যাক্টিং পারতাম না। তো তখন আমি নিজে, নিজে আসলে শেখা শুরু করি। YouTube এ অনেক ভিডিওস আছে। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের কার্টুন দেখতাম আমি। ছোটবেলা থেকে আমি খুব কার্টুন দেখি এবং সিনেমাও দেখি। তো কার্টুন দেখে আমি ট্রাই করতাম যে কার্টুনের মতো করে ভয়েস ওভার দেয়া যায় কিনা। তো তখন যখন আমি শুরু করতাম তখন অবশ্যই এত ভালো হতো না। যখন ভালো হতো না তখন আমি সবচেয়ে বড় অনুপ্রেরণা পেয়েছি আমার মায়ের থেকে। আমার মা প্রতিটা স্টেপে, প্রতিটা সময় আমাকে বলেছে যে "আমি পারবো, আমি পারবো।" যেহেতু আমার বাবা নেই, আমার হচ্ছে আমি যখন পেটে ছিলাম ৫ মাসে তখন আমার বাবা মারা যায় এবং আমার মানে বাবার অনেক শখ ছিল যে আ একদিন আমার ছেলেকে আমি টেলিভিশনে দেখবো। তারপরে হচ্ছে একটা সময় আমার ছেলে মানে আমার ছেলের নাম আমার নামটাও কিন্তু অনেক শখ করে তার রাখা। যে আমার ছেলেকে সবাই এই নামে ডাকবে। যেমন আমার যে সময় নামটা। তো আমার বাবা হচ্ছেন আ ঘড়ির দোকানে জব করতেন। তো দেখা যেত যে এই সময় নামটা তার এত ফেভারিট ছিল। আম তো এই নামটা উনি রেখেছিলেন যে ইরফান রহমান সময় পুরো নামটাই তার রাখা। ইভেন আমার জন্মের আগে আমার বাবা আমার জন্য কাপড়, আম আমি কি হব, কোন স্কুলে ভর্তি হব, কিভাবে আমার বেড়ে ওঠা হবে, কেমন আমার লাইফস্টাইল হবে, সব বিষয় নিয়ে আম্মুর সাথে কথা বলতেন। এবং আমার একটা বড় বোন আছেন। বড় বোনের ১৬ বছর পর মানে আমি ১৬ বছরের ছোট আমার বড় বোনের থেকে। ১৬ বছর পর ছেলে সন্তান মানে আমি হই আরকি। তো অনেক ইচ্ছে ছিল বাবার যে বিলবোর্ডে দেখবো, বিলবোর্ডে থাকবে বা টিভি চ্যানেল খুললেই নিজের ছেলেকে দেখতে পাবো। তো ওই বিষয়গুলো আমাকে এখনো কষ্ট দেয়। বাট আমার মা ছোট থেকে কখনোই ফিল করতে দেননি যে আমার বাবা নেই। আ যখনই আমি যেটা চেয়েছি চাওয়ার আগেই সেটা আমার সামনে তিনি হাজির করেছেন এবং তবে আমাকে তো ছোটবেলা থেকে শুরুতে জানানোও হয়নি যে আমার বাবা নেই। আমার ফুপ্পা ছিলেন, তাকে আমি আব্বু ডাকতাম। কারণ সে বিদেশে থাকতো। তো আমার আম্মু বলত যে, "তোর বাবা বিদেশে থাকে।" যেদিন আসলে জানতে পারি যে আমার আসলে বাবা নেই, যখন এক্সাক্ট সেই মোমেন্টটা যখন আসে, যখন স্কুলে দেখি যে বাবা নিয়ে সবাই সবার বাবা নিয়ে যাচ্ছে স্কুল থেকে এসে। তো তখন আমি বললাম যে, "আমার বাবা বিদেশ থেকে কবে আসবে?" তো সেদিন আম্মু আমাকে আসলে সত্য কথাটা বলে যে, "আমার আসলে বাবা নেই।" তো এরপর আসলে আমার প্রচুর জ্বর হয়। আমি আমাকে এমন হসপিটালেও নিতে হয়। তো আমি সেন্সলেস হয়ে গেছিলাম। আমি বিষয়টা নিতে পারিনি। তখন আপনি কোন ক্লাসের শিক্ষার্থী? তখন আমি ক্লাস 1, 1-2 তে পড়ি। এই আগ পর্যন্ত আমি জানতাম না যে আমার বাবা নেই। আম তো তখন আমাকে জানানো হয়। দর্শক আসলে হৃদয় বিদারক একটি ঘটনা। একজন বাবার স্বপ্ন ছিল তার ছেলেকে টেলিভিশনে দেখবে, পত্রিকার পর্দায় দেখবে। তার ছেলে সোশ্যাল মিডিয়ায় জয়, জয় করে বেড়াবে। আজ তারই ছেলে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, পত্রিকার শিরোনাম হচ্ছে। বলা যায় আগামীর বাংলাদেশের একজন সম্ভাবনাময় তরুণ, একজন ভয়েস আর্টিস্ট সময়। কিন্তু তার বাবা মারা গিয়েছে। তার বাবা আজ বেঁচে নেই। অনেকটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, যেখানে দুর্গা মারা যায় এবং দুর্গার বাবা এসে দুর্গার জন্য শাড়ি, চুড়ি নিয়ে এসে দেখে তার মেয়েটি বেঁচে নেই। এই ঘটনাটি সত্যিই হৃদয় বিদারক একটি ঘটনা। ইরফান, এর পরবর্তী সময়ে আসলে কি করা হয় এবং জীবন যে একটা সংগ্রাম, চ্যালেঞ্জটি কিভাবে মুখোমুখি করেছেন? সেই প্রতিবন্ধকতাগুলো কিভাবে দূর করেছেন? শুরুতেই এটা আমি বলব যে আমরা ব্লেসড যে আমাদের ঢাকায় নিজস্ব একটা বাড়ি ছিল। তো যেটার কারণে আমার আম্মুর আসলে তত একটা কষ্ট করতে হয়নি। তবে আমার
সবচেয়ে বেশি কষ্ট লাগতো যখন আমি ঈদের নামাজ পড়তে যেতাম, যখন আমি স্কুলে যেতাম, বা যখন আমি দেখতাম যে ওর তো বাবা আছে, আমার তো নেই। এই বিষয়গুলো আমাকে অনেক কষ্ট দিত যে আমার কেন নেই? তো তখন তো ওই ফুপ্পার কথা যে বললাম, তো তখন এরপর দেখা গেল যে উনি একটা সময় বাংলাদেশে চলে আসলেন। তো বাংলাদেশে আসার পর তো আসলে উনি তো আমাকে নিজের সন্তানের মতন করেই মনে করতেন, এবং উনি আমাকে সান্ত্বনা দিতেন, আশ্বস্ত করতেন। উনার স্নেহ আমি এতটা পেয়েছি যে উনি আমাকে কখনো বাবা না থাকার, উনি বাংলাদেশে ফেরার পর কখনো আমাকে বাবা না থাকার অভাবটা ফিল করতে দেননি। বাট ওই দিন শেষে একটা তো মানে মনে, অভাব থেকেই হ্যাঁ, যায়, অভাব থেকেই বাবার যায়, অভাব। বাবার অভাব। তো ওই বিষয়টা এখনো ফেস করছি, এখনো ফিল করি। তবে মা এখনো চেষ্টা করে যাচ্ছেন যে যাতে আমি এই জিনিসটা অনুভব করতে না পারি। আর কষ্টের কথা বলতে গেলে কি, ওই যে স্কুলে দেখতাম, ঈদের জামাতের সময় দেখতাম বাবা ছেলে যায়। তো ওই কষ্টগুলো তো আছে। আহ, সত্যি একটি হৃদয় বিদায়ক ঘটনা। ইরফান এখানে একটু করে জানতে চাই, যদি বাবা বেঁচে থাকতেন এবং আপনি এই সময় গণমাধ্যমে কাজ করছেন, বাবাকে কি বলতেন? আমি তাকে জিজ্ঞেস করতাম কিছু প্রশ্ন। তুমি কি হ্যাপি? তুমি কি খুশি আমার এই কাজগুলোর জন্য? বা তোমার কি কোনো আপত্তি আছে? যেমন তার যদি আপত্তি থাকতো আমার গণমাধ্যমে বা যেকোনোখানে কাজ করা নিয়ে, আমি সেটা করতাম না। আমি তাকে এতটা শ্রদ্ধার জায়গায় রেখেছি। ইরফানের বাবার স্বপ্ন ছিল ইরফান একদিন বড় হয়ে গণমাধ্যমে কাজ করবে, পত্রিকার শিরোনাম হবে, সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নেবে। ইরফান হয়তো এখন গণমাধ্যমে কাজ করছে, আগামীর বাংলাদেশে হয়তো একজন সম্ভাবনাময় তরুণ, কিন্তু তার বাবা বেঁচে নেই। ইরফান, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনার কি কি অভিনয় আছে, কি কি অভিনয় করেছেন? তো আমার ক্যারিয়ারটা তো আসলে শুরু হয় ভয়েস ওভার দিয়ে। আমি ফ্রি ফায়ারে ভয়েস ওভার দেই, এবং তারপরে কি হয় যে আমি অনেক ইন্টারভিউজ দিয়েছি, এবং প্রতিটা ইন্টারভিউজেই আমি বলেছি যে আমি আসলে অ্যাক্টিং করতে চাই। তো তারপরে হঠাৎ করে একদিন আমার কাছে অফার আসে বাংলাদেশ জেলের একটা কাজ, যেখানে একটা তরুণ ক্যারেক্টার, সে A+ পায় এরকম একটা ক্যারেক্টার বিজ্ঞাপনটিতে। তো সেই বিজ্ঞাপনটিতে অভিনয় করার সুযোগ ছিল আমার। তো ফার্স্টে আমি মনে করলাম যে আমি তো আসলে এর আগে অভিনয় করিনি। এই সুযোগটা কিভাবে আসলো? তবে আমি অভিনয় প্র্যাকটিস করতাম, বাট এভাবে স্ক্রিনের সামনে কখনো অভিনয় করিনি। তো প্রচুর নার্ভাসনেস কাজ করছিল। তো বলল যে শুটিং ডেট জানালো। তারপরে হচ্ছে ফার্স্টে আমি প্রচুর ভয় পেলাম যে এটা মনে হয় আমাকে নিবে না। আমি কাউকে জানাইও নি। কারণ একটা জিনিস কাজ করে কি, আমরা যখন কাউকে কিছু করার আগে কিছু জানিয়ে দেই, তখন সেই জিনিসটা না হওয়ার সম্ভাবনা নাকি বেড়ে যায়। এটা আমি জানি না এটা সত্য কিনা। তবে এটা আমার ভেতরে কাজ করে। আমি আমার আম্মুকেও জানাইনি। তো পরের দিন যখন শুটিং এ যাচ্ছি, তখন আম্মুকে বলে গিয়েছি যে আমি বাংলাদেশ জেলের জন্য কাজ করছি। এবং আমার আম্মু এত চিন্তা করে আমাকে নিয়ে, মানে যখন আমি বাংলাদেশ জেলে কাজ করতে যাই, সে আমাকে বারবার কল করছে। আমাদের ফার্স্ট শট ছিল হচ্ছে কাশিমপুর কারাগারের ভেতরে। তো যখন কারাগারে ঢুকে আম্মুকে ভিডিও কল দিয়েছিলাম আমি। তো আম্মু এতটা এক্সাইটেড ছিল যে কাশিমপুর কারাগারের ভিতরে আবার বের হয়ে আসছি। আমি বারবার বের হচ্ছি এবং ভিতরে ঢুকছি। দেখাচ্ছি আরকি আম্মুকে যে দেখো আমি আচ্ছা, আচ্ছা। কারাগার থেকে বের হচ্ছি, আবার ঢুকছি। তো এটা ছিল আমার ফার্স্ট কাজ একদম টিভিসি। এটা কাদের সঙ্গে করা হয়েছিল? এটা ছিল হচ্ছে তাসনুভা তিশা আপুর সাথে, এবং বাকি আর্টিস্ট আরো ২ জন আর্টিস্ট ছিলেন। একজন আমার বাবার ক্যারেক্টার এবং আরেকজন হচ্ছে আমার দাদির ক্যারেক্টার। তো তাসনুভা তিশা আপুর সাথে ১ম বার কাজ করে তো আমি আসলে অবাক ছিলাম যে এত সিনিয়র মানুষ, আমি তো একদমই জুনিয়র তার সামনে, আমি তো অ্যাক্টিংই পারব না। তো তাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম, "আপু আমার অ্যাক্টিং কি হচ্ছে? আপু আমার অ্যাক্টিং ঠিক আছে তো?" তো সে বলল যে, "না, তুমি ভালো করছো এবং তুমি ভালো করবে।" তো জানি না কতটুকু ভালো করেছি। তবে আমি আমার ১০০% দেওয়ার চেষ্টা করেছি। তো ওই চেষ্টাটা আমি এখনো চালিয়ে যাচ্ছি যে যাতে আমার অ্যাক্টিং, আমি কখনো অহংকার করতে চাই না যে আমি একজন অভিনেতা, বা দেখা গেল যে আমাকে এটা আমার স্কুলের স্যার ম্যাডামরাও এটা বলে, এবং তারা আমার প্রতিটা কাজ দেখে। তারা আমার প্রতিটা কাজ দেখে এবং তারা আমাকে বলে যে, "তোমার ভিতরে সেই অহংকার ব্যাপারটা আমরা নোটিস করি না। তুমি খুবই বিনয়ী একজন মানুষ।" এখন এটা আমি নিজেকে ভালো প্রমাণ করার জন্য বলছি না। তো এটাকে আমি বলছি হচ্ছে যে আমি সবসময় বিনয়ী থাকার চেষ্টা করি, এবং সেই কাজটা করার পর আমি
যে পরিমাণ সাড়া পেয়েছি মানুষের থেকে, যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, সেটা আসলে অবিশ্বাসজনক। এবং যেটার কথা বললাম, বাবার কথা যেহেতু বললাম, বিলবোর্ডের যে বিষয়টা, এবং আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে খোকা। তো ওই ফ্রেন্ডটা যখন বিলবোর্ডে দেখলো, আমাকে কল দিল। তো তখন আমি আম্মুকে নিয়ে তাড়াতাড়ি ছুটে যাই বিলবোর্ডে দেখার জন্য নিজেকে। তো বাংলাদেশ জেলের বিলবোর্ডে হচ্ছে আমাকে দেখলাম, এবং আম্মু অনেকক্ষণ, প্রায় 5-6 বার জাস্ট তাকিয়ে বিলবোর্ডটা দেখলো এবং বলল যে আজ আজ তোর বাবা বেঁচে থাকলে এই দৃশ্যটা তার কাছে অনেক ভালো লাগতো। ইরফান, আপনার জীবনের গল্প অনেকক্ষণ যাবত আমরা শুনছি। হুম। এবার একটু ক্যারেক্টারে চলে যেতে চাই, একটু ভয়েসে চলে যেতে জি। চাই, দর্শকদের উদ্দেশ্যে একটু ভয়েস শোনাবেন। তোমরা সবাই কেমন আছো? আমি শিয়াল মশাই। আমাকে কিন্তু তোমরা অনেক কার্টুনেই দেখো, কিন্তু আমাকে কি কখনো তোমরা সামনাসামনি দেখেছো? না, তোমরা দেখোনি। আজকে তোমরা দেখছো। তোমাদের কেমন লাগছে? তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করবে। ভালো করে পড়াশোনা না করলে কিন্তু আমি বাঘমশাইয়ের কাছে বিচার দিয়ে দিব। কি তোমরা পড়াশোনা করবে না? দাঁড়াও, আমি এখনই বাঘমশাইকে ডাকছি। বাঘমশাই, আপনি এদিকে আসুন তো। কি হয়েছে শিয়াল? দেখুন, ওরা না কেউ পড়াশোনা করতে যাচ্ছে না। তোমরা কেউ পড়াশোনা না করলে আমি রাতে তোমাদের এসে খেয়ে ফেলবো। অসাধারণ, সত্যি। আমরা আরেকটি ভয়েস শুনতে চাই, এটি ছিল শিয়ালের ভয়েস। আর কি ভয়েস আছে সেটা একটু জানতে চাই, এভাবে- শুনতে চাই, দর্শকদের শোনাতে চাই। চাচা, ওনারা আমাকে নিয়ে যেতেছে। চাচা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওনারা আমাকে কিডন্যাপ করে নিয়ে যেতেছে। চাচা, তোমরা আবার ভাতিজারে নিয়ে যাও না, তোমরা থামো। আমি তোমার কাছে হাত জোর করতেছি, তোমরা থামো। আমি আসলে একটা নাটকে কাজ করেছি, যে নাটকটির নাম হচ্ছে বিবাহিত জীবনের দিনগুলি। সেটা ডিরেক্টর ছিলেন হচ্ছে মিশুক মিঠু ভাইয়া। তো ওখানে আমি কাজ করেছি ফারহান আহমেদ জোবান ভাইয়ার সাথে এবং সাদিয়া আইমান আপুর সাথে। আজ থেকে 5 বছর পর নিজেকে কোন অবস্থায় দেখতে চান? আমি প্রচুর অভিনয় করতে চাই, নিজেকে বিভিন্ন ক্যারেক্টারে দেখতে চাই এবং আমি গল্প বলতে চাই। সেটা আমার ভয়েস ওভারের থ্রুতে হোক কিংবা আমার অ্যাক্টিং এর থ্রুতে হোক। আমি গল্প বলতে চাই এবং গল্প বলা নিয়েই থাকতে চাই আরকি। নিজেকে কিভাবে চরিত্রের সাথে মিলিয়ে গল্প বলা যায় সেই বিষয়টাকে নিয়ে আমি থাকতে চাই। ইরফানের পছন্দের অভিনেতার নাম জানতে চাই। আমার পছন্দের অভিনেতা, সেটা আসলে পছন্দের অভিনেতা বলতে কি, আমার সবাইকেই ভালো লাগে। তবে বিশেষ করে ভালো লাগে হচ্ছে শাকিব খান ভাইয়াকে। উনাকে তো মানে আমি যখন স্ক্রিনে দেখি, আমি ছোটবেলা থেকে উনার সিনেমাস দেখি। তো উনাকে যখন দেখি স্ক্রিনে, একটা আলাদা অনুভূতি কাজ করে। উনার অভিনয়, উনার লুকস, তারপরে হচ্ছে উনার যে কথা বলার স্টাইল, তো সবকিছুকে আমি খুব ভালোভাবে আপনার এমন observe একটি কথা করি। শুনতে চাই যে কথা অন্য কোনো মিডিয়ায় বলা হয় নাই, এখানে বলতে চান। একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার যখন রাগ হয় বা কারো উপরে যখন রাগ হয়, আম সেটা যে কেউই হতে পারে। তাকে আমি একদম মানে, যদি আমাদের মানে সম্পর্কটা নষ্ট হয়, এরকম কোনো কিছু যদি হয়, সেই মানুষটা আর আমার জন্য আর এক্সিস্ট করে না। আমি সেই মানুষটাকে আর কখনো মনে করি না। হ্যাঁ, হয়তো মনে পড়ে। কিছু মানুষ থাকে না যে সেই জায়গাগুলোকে এড়িয়ে চলে, বা দেখা গেল সেই গানগুলোকে এড়িয়ে চলে, যে গানগুলোর সাথে সেই মানুষের স্মৃতি জড়িয়ে থাকে। আমি করি উল্টোটা। কারণ এটা ইউনিভার্সের রুল আই থিংক, যে যে জিনিসটাকে আপনি ধরতে চাবেন বেশি, সেটা আপনার হাত থেকে ফসকে যাবে। তো আমি যখন কারো থেকে কষ্ট পাই, সেই কষ্টটাকে আমি উদযাপন করি। আমি বেশি, বেশি স্যাড সং শুনি। তারপরে হচ্ছে আমি বেশি, বেশি কষ্ট পাই। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে কষ্টটা আমার থেকে দূরে পালিয়ে যায়। তো আমরা এটা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ইরফান, দর্শকদের উদ্দেশ্যে কি আপনি ফ্রি ফায়ারের কোনো চরিত্রকে নির্মাণ করতে চান? আপনার ভয়েস ওভারের মাধ্যমে দর্শকদের শোনাতে চান? হ্যালো মাই ম্যাগজিম মাঞ্চার্স, তোমরা সবাই কেমন আছো? সবাই মানব কণ্ঠের সাথে থাকবে এবং আমাকে কিন্তু কেউ ভুলে যাবে না, কারণ আমি কিন্তু তোমাদেরকে ভয়েস দিয়ে প্রতিদিন এন্টারটেইন করছি। এবং মানব কণ্ঠকেও কিন্তু ভুলে যাবে না, কারণ তারা আমাকে তুলে নিয়ে এসেছে আমার গল্প তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। না হলে কিন্তু তোমরা জানতেই পারতে না যে আমি ম্যাগজিম। তো ম্যাগজিমের সাথে থাকো এবং মানব কণ্ঠের সাথে থাকো। দর্শক, যেমনটি শুনছিলাম, এবং ইরফানকে শুধুমাত্র একটি কথাই বলতে চাই, ইরফান শোভন ভাবনার অনুধ্যানে এগিয়ে যাক, জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করুক। সেই সাথে দর্শক, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে।